হ্যালো বন্ধুরা, দেবরাজ এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 10 এর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 এর পার্ট 2 এর অঙ্কগুলো করব। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 অঙ্কের পার্ট 2 এর অঙ্ক। 1 নম্বর বলেছে যে বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে কত। 4টে অপশন দিয়েছে, দিয়ে এর মধ্যে কত। আচ্ছা, তাহলে আমাদেরকে কি কি বলে দিয়েছে? আমাদেরকে বলে দিয়েছে R% হার সরল সুদে, মানে সুদের হারটা R%, মূলধনের n বছরের, তাহলে n বছর টাইম বা সময় n বছর, তারপর সুদ PNR/25, তাহলে সুদকে আমরা কি বলি? আয়। সুদ আয় সমান PNR/25 টাকা। এবার মূলধনটা বা আসলটাকে আমাদেরকে বার করতে বলেছে। এবার মূলধন বা আসল বা পি বার করার সূত্র কি? 100I/RT। তাহলে 100 থাকলো, গণিত আই মানে কত? PNR/25, PNR/25 বাই আর গণিত টি। আর মানে তো আর সুদের হার, আর টি মানে হলো n বছর, তাহলে আর গণিত n মানে টি। 25 একে 25, 25 4 100 কাটলাম, তাহলে উপরে পড়ে থাকলো 4PNR, আর নিচেতে আর এন এন কাটলো, আর কেটে গেল, কি পড়ে থাকলো? 4 আর পি, তাহলে 4P টাকা। তাহলে এর উত্তর হলো বি এরটা, 4P টাকা। 2 নম্বর প্রশ্ন বলেছে যে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। উচ্চতার অনুপাত 1:2 আর পরিধির অনুপাত 3:4। আচ্ছা, আমি ধরে নিলাম এটা একটা চোঙ আর এটা একটা চোঙ। এর উচ্চতা হচ্ছে h1, এর উচ্চতা h2, তাহলে এর ব্যাসার্ধ ধরে নিলাম r1, এর ব্যাসার্ধ r2। এবার লম্ববৃত্তাকার চোঙ দুটির আয়তনের অনুপাত বলেছে 1:2। সরি, এটা আয়তনের অনুপাত নয়, এখানে বলে দিয়েছে যে উচ্চতার অনুপাত। এটা আয়তন নয়, এটা উচ্চতার অনুপাত। উচ্চতার অনুপাত লম্ববৃত্তাকার চোঙ দুটির উচ্চতার অনুপাত বলেছে 1:2। এবার 1:2, তাহলে আমি উচ্চতা একটা ধরেছি h1, একটা ধরেছি h2, অর্থাৎ তাহলে h1:h2 মানে হলো 1:2। আমরা h2 অর্থাৎ অনুপাতকে আমরা বাই আকারে লিখতে পারি, তাহলে h1:h2 কে h1/h2 লিখলাম, সমান 1:2 কে 1/2 লিখলাম। এই পর্যন্ত বোঝা গেল। এবার আমাদের এটা হলো, আর বলেছে যে পরিধির অনুপাত 3:4। তো পরিধির অনুপাত 3:4, পরিধির সূত্র কি? বেশ, এটা লিখলাম যে ভূমির পরিধির অনুপাত 3:4। এবার পরিধির সূত্র কি? পরিধির সূত্র হলো 2πr। এটা হলো পরিধির সূত্র, যেখানে 2 তো 2, পাই তো পাই, আর আর মানে হলো ব্যাসার্ধ। তাহলে পরিধির অনুপাত বলেছে 3:4, তাহলে পরিধির অনুপাত, তাহলে প্রথমটার পরিধি কত হবে? 2πr1, কারণ প্রথম চোঙের ব্যাসার্ধ r1, তাই 2πr1, আর দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ r2, তাহলে 2πr2, তাহলে 2πr1/2πr2 সমান 3:4 মানে 3/4। এটাকে h2 কে এটাকে আমি বাই আকারে লিখলাম। এবার 2 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে r1/r2 পড়ে থাকলো, r1/r2 সমান 3/4। এটা হলো। এবার আমাকে আয়তনের অনুপাত বার করতে বলেছে, তাহলে অতএব প্রথম চোঙের আয়তন বাই ইস্টু দ্বিতীয় চোঙের আয়তন সমান, আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হলো πr²h। চোঙের আয়তনের সূত্র হলো πr²h, যেখানে আর হলো ব্যাসার্ধ চোঙের আর h হলো চোঙের উচ্চতা। তাহলে প্রথম চোঙের ব্যাসার্ধ হলো r1 আর h1 হলো উচ্চতা, তাহলে πr²h, তাহলে πr1²h1 h2। দ্বিতীয় চোঙের আয়তন, তাহলে দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ r2 আর উচ্চতা হলো h2, তাহলে πr²h যেহেতু, তাহলে πr2²h2। এটা হলো দ্বিতীয় চোঙের আয়তন। অনুপাতকে আমরা বাই আকারে লিখলাম, πr1²h1 বাই πr2²h2। প্রথমেই পাই কেটে গেল, তাহলে r1²/r2², সেটাকে আমি r1/r2 কে ব্যাকেট দিয়ে স্কোয়ার লিখলাম, গণিত। আর কি পড়ে থাকলো? h1/h2, তাহলে h1/h2
লিখলাম। এবার R1/R2 এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি 3/4, তাহলে 3/4 তার স্কোয়ার ইন্টু H1/H2 এটা আমাদের এর আগে বেরিয়েছে 1/2, তাহলে 1/2 লিখলাম। এবার 3/4 তার স্কোয়ার বলেছে, তাহলে গোটাটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মানে ব্র্যাকেটের ভেতরে যারা আছে সবারই স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে 9 আর 4 স্কোয়ার মানে 16 ইন্টু 1/2। এবার 9 এর উপরের সঙ্গে উপরের গুণ হয়, নিচের সঙ্গে নিচের গুণ হয়, 9 এর সঙ্গে 1 এর গুণ তাহলে 9, 16 সঙ্গে 2 এর গুণ মানে 32, 9/32। তাহলে এটাকে বাই আকার আছে, এটাকে অনুপাত আকারে লিখলে কত হবে 9:32। তাহলে এবার উত্তর লিখবে যে অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত সমান 9:32। এবার পরের অঙ্কটা বলেছে যে একটি বৃত্তের দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব। AB সমান 4 সেন্টিমিটার ও AC সমান 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। বলেছে দুটো জ্যা AB আর AC, ঠিক আছে। আমি একটা বৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্র হলো O। এবার বলেছে দুটো জ্যা, একটা AB একটা AC। এবার AB একটা জ্যা অঙ্কন করলাম আর AC একটা জ্যা অঙ্কন করলাম, যেখানে বলেছে যে সেই জ্যা দুটো পরস্পর লম্ব। তাই আমি জ্যাটাকে এখানেও নিতে পারতাম এখানেও নিতে পারতাম, কিন্তু এই শর্তটা বলে দিয়েছে যে পরস্পর লম্ব হতে হবে, তাই আমাকে এর ওপরে লম্ব নিতে হবে। এই জ্যায়ের ওপরে দুটো জ্যা পরস্পর লম্বালম্বী হবে, মানে লম্ব হবে, মানে এই দুটোর মধ্যে যে কোণ হবে সেই কোণটা হবে 90 ডিগ্রি। এবার বলেছে যে AB সমান 4 সেন্টিমিটার, এটা AB, এটা 4 সেন্টিমিটার, আর AC মানে হলো 3 সেন্টিমিটার, এটা AC মানে এটা 3 সেমি। এবার বলেছে যে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আমরা এই বাহুটা পেলাম আর এই বাহুটা পেলাম, এটা যেহেতু লম্ব তাই এই মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, এই মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। আমরা প্রথমে লিখলাম AB সমান 4 সেমি, AC সমান 3 সেমি। আচ্ছা, এটা লেখার দরকার নেই। তাহলে এইটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এই ত্রিভুজটা নিশ্চয়ই সমকোণী ত্রিভুজ, যে অর্থাৎ আমরা জানি যে কোনো ত্রিভুজের একটা কোণ সমকোণ হলে সেই ত্রিভুজটা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা তাহলে লিখলাম সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই। সমকোণী ত্রিভুজ ABC থেকে কি পাই? আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কোনটা? BCটা অতিভুজ, তাহলে BC স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব কোনটা? এটা AC, AC স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি নিচেরটা AB, AB স্কোয়ার। BCর মানটা আমরা জানি না, BCর মানটা বার করব, সমান AC স্কোয়ার, AC মানে কত? 3 সেন্টিমিটার, তাহলে 3 স্কোয়ার প্লাস AB, AB মানে 4 সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটার হলো। এবার BC তার স্কোয়ার এইদিকে যা ছিল তাই থাকলো বাঁ দিকে, শুধু 3 স্কোয়ার মানে 9 আর 3 স্কোয়ার মানে 9 আর 4 স্কোয়ার মানে 16। এবার 9 প্লাস 16 মানে 25 লিখলাম, তাহলে BC স্কোয়ার সমান 25 আর BC স্কোয়ার সমান 25কে আমি 5 স্কোয়ার লিখতে পারি, তাহলে বোথ সাইডে স্কোয়ার স্কোয়ার আউট হয়ে গেল, তাহলে BC সমান 5। এবার BC মানে কোনটা? BC মানে এই পুরোটা কি? এই পুরোটা তো ব্যাস, তাহলে ব্যাস আমাকে ব্যাসার্ধ বার করতে হবে, ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক। তাহলে অতএব ব্যাসার্ধ সমান BC/2 এর অর্থাৎ ব্যাসের অর্ধেক সমান BC মানে 5/2, 5/2 মানে 2.5 সেন্টিমিটার। নিশ্চয়ই অঙ্কটা বোঝা গেল। এরপর 3 নাম্বার, কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা আর 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে বলেছে 2 বছরের সরল সুদটা হচ্ছে 8,400 টাকা আর চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে 8,652 টাকা। এবার আমাকে বলেছে যে মূলধন আর বার্ষিক সুদের হারটাকে আমাকে বার করতে হবে। তাহলে সেই দুটোকেই ধরে নিলাম, ধরি মূলধন সমান x টাকা আর বার্ষিক সুদের হার সমান r%। এবার প্রথম শর্তানুসারে 8,400টা হচ্ছে আমার সরল সুদ। তাহলে সরল সুদ বের করার সূত্র কি? সরল সুদ বের করার সূত্র হলো যে P/T/100, যেখানে Pটা হলো আসল, Rটা হলো সুদের হার, Tটা হলো টাইম আর 100টা তো 100। তাহলে P মানে আসল এখানে কত? x, তাহলে x গণিত R মানে এখানে সুদের হার R, আর গণিত T,
গণিত টি, টি মানে টাইম, টাইমটা কত 2 বছর, তাহলে গণিত 2/100। এইটা হলো সুদ, সুদটা কত আমাকে বলে দিয়েছে 8,400, তাহলে এটা সমান 8,400। এটা হলো 1 নাম্বার সমীকরণ। এবার 2 নাম্বার সমীকরণ তৈরি করব কিভাবে, বলেছে চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে 8,652 টাকা। চক্রবৃদ্ধি সুদ আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারতে আমরা পড়েছিলাম যে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ আর আসল মিলে সেই সূত্রটা হচ্ছে পি ইন্টু 1+r/100, যেখানে পিটা হলো আসল আর আরটা হলো সুদের হার। পিটা আসল আর আরটা সুদের হার। তাহলে এখানে আসলটা হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস তার হোল টু দি পাওয়ার এন, যেখানে পিটা হলো আসল, আরটা হলো সুদের হার আর এনটা হলো সময়। তাহলে এখানে পিটা, পি মানে আসল মানে এক্স, এক্স ইন্টু 1+r/100 টু দি পাওয়ার এন, এন মানে এখানে সময়টা 2। এটা হলো সমূল চক্রবৃদ্ধি মানে সুদ, চক্রবৃদ্ধি সুদ আর আসল মিলে। সেখান থেকে আমি আসলটাকে বাদ দিচ্ছি, মানে এক্সকে বাদ দিচ্ছি। সুদ আসল থেকে আসলকে বাদ দিলে কি পড়ে থাকে, সুদ পড়ে থাকে, মানে চক্রবৃদ্ধি সুদ পড়ে থাকলো। এখানে চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল, সেখান থেকে আসলকে বাদ দিয়ে দিলাম, তাহলে চক্রবৃদ্ধি সুদ পড়ে থাকলো। সেই চক্রবৃদ্ধি সুদটা কত 8,652 টাকা। এবার এই দুটোর মধ্যেই এক্স আছে, তাহলে এক্স কে কমন নিয়ে নিলাম, তাহলে এই ব্র্যাকেটটা পড়ে থাকলো এখানে, আর মাইনাস এখানে 1 পড়ে থাকলো, সমান যা আছে তাই। এটা 2 নাম্বার সমীকরণ। এবার আমরা যে এখানে এটাকে 1 নাম্বার সমীকরণ আর এটাকে 2 নাম্বার সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণ থেকে আমরা সমাধান করব। তাহলে সমাধান কি করে করব, 2/1 করে পাই। 2 নাম্বার থেকে 1 নাম্বারকে ভাগ করছি। 2 নাম্বার থেকে যদি আমরা 1 নাম্বারকে ভাগ করি তাহলে কি হবে, 2 নাম্বারে এই পুরোটা বাই এটা 1 নাম্বার, এই পুরোটা বাই এটা, সমান 8,652/8,400। 2 নাম্বারটা বাই 1 নাম্বারটা লিখলাম, ঠিক আছে। এরপর বলেছে যে এইখানে এক্স, এইখানে এক্স আউট হয়ে গেল, এক্স এক্স কেটে গেল। আচ্ছা, তাহলে কি হলো, এক্স এক্স যদি কেটে যায় তাহলে এখানে এই ব্র্যাকেটের স্কোয়ার -1, এই ব্র্যাকেটের স্কোয়ার -1, আর নিচেতে পড়ে থাকলো 2r/100, তাহলে 2 কাটবে, 2 একে 2, 2 50 100, তাহলে r/50, নিচেতে r/50 পড়ে থাকলো, সমান এইদিকে যা আছে তাই থাকলো। এখন এরপর এই যে এটা একটা হোল স্কোয়ারের সূত্র হয়ে আছে, কিসের হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে a মানে 1 আর b মানে r/100, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার। সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, 2 ইন্টু a মানে 1 ইন্টু b মানে r/100 প্লাস b স্কোয়ার, b মানে r/100 তার স্কোয়ার, -1 বাই r/50 বাই r/50, সমান এইদিকে কাটাকাটি করছি, মনে করো 84 দিয়ে, 84 একে 84 0 0, তাহলে 84 একে 84, তাহলে 2 2 থাকলো, তাহলে 2 25 যাবে না, তাহলে 0 নিলাম, তাহলে 252, 84 3 হলো 252, তাহলে 103/100, 103/100, ঠিক আছে। এবার এইদিকে যে এই সূত্রটা ভেঙেছি, এবার এটাকে ভাঙবো আরো একটু। 1 স্কোয়ার মানে 1 প্লাস 2 ইন্টু 1 মানে 2, তার সঙ্গে আর গুণ মানে 2r/100, 2r/100। এখানে 2 এর সঙ্গে 100কে কাটাকাটি করা যেত, কিন্তু আমি ইচ্ছা করেই কাটাকাটি করলাম না, যাতে এখানে আমার একটু ক্যালকুলেশনে সুবিধা হয়। তোমরা কাটাকাটি করতে পারো, কিন্তু কাটাকাটি করলে একটু ঝামেলা হবে, কিন্তু কাটাকাটি না করলে সহজেই সমাধান হয়ে যাবে। প্লাস r/100 তার স্কোয়ার হয়ে গেল, -1 বাই r/50 সমান 103/100, যা আছে তাই। এবার +1 -1 কেটে গেল। এবার দেখো এই দুটোর মধ্যেই দেখো r/100 আছে, এর মধ্যেও r/100 আছে, এর মধ্যেও r/100 আছে, তাহলে r/100 কমন নিয়ে নিলাম। যদি আমি এটার সঙ্গে এটাকে কাটাকাটি করে দিতাম তাহলে কিন্তু কমনটা নিতে পারতাম না। তাহলে r/100 কমন নিয়ে নিলে এখানে 2 পড়ে থাকলো, প্লাস এখানে r/100 তার স্কোয়ার ছিল, মানে দুটো r/100 ছিল, সেখান থেকে একটা r/100 কমন নিয়ে নিলে একটা r/100 পড়ে থাকে, ব্র্যাকেট শেষ করলাম, নিচেতে r/50 পড়ে থাকলো, সমান 103/100, যা আছে তাই। এবার r/100 কে আমি কি লিখতে পারি, 1/2 ইন্টু r/50, কারণ 2 এর উপরের সঙ্গে উপরের গুণ হয় 1, 1 এর সঙ্গে r এর গুণ মানে r, 2 এর সঙ্গে 50 গুণ মানে 100, তাহলে 100কে আমি 2 গুণিত 50 হিসাবে লিখলাম, আর ব্র্যাকেটের ভিতরটা যা আছে 2 প্লাস r/100 লিখলাম, নিচে r/50 সমান 103/100, r/50 আউট হয়ে গেল। তাহলে 1/2 গণিত ব্র্যাকেটটা
1/2 গণিত ব্র্যাকেটটা, তাহলে এই ব্র্যাকেটটা কার সঙ্গে গুণ হবে? উপরের সঙ্গে গুণ হবে, 1 এর সঙ্গে, মানে ব্র্যাকেটটা নিচেতে 2 পড়ে থাকলো, সমান 103/100। এবার এই যে 2টা নিচেতে ভাগ হয়ে আছে, এই 2টাকে যদি আমি ওই দিকে তাড়িয়ে দিই, এই দিক থেকে ওই দিকে তাড়িয়ে দিই, তাহলে ওই দিকে চলে গেলে কি হবে? এই দিকে ভাগ হয়ে আছে, ওই দিকে তাড়িয়ে দিলে গুণ হয়ে যাবে। গুণটা কার সঙ্গে হবে? অবশ্যই উপরের সঙ্গে হবে, 103 এর সঙ্গে। 103 এর সঙ্গে 2 গুণ করলে হবে 206। তাহলে পরের লাইনটা এরকম হবে, এই দিকের ব্র্যাকেটটা ওই দিকে 2টা গুণ হয়ে গেল, তাহলে 206/100 হয়ে গেল। বেশ, এবার এই 2টা এর সঙ্গে যোগ হয়ে আছে, তাহলে 2কে যদি আমি এই দিক থেকে ওই দিকে তাড়িয়ে দিই, তাহলে যোগ ছিল, ওই দিকে গেলে বিয়োগ হয়ে গেল, তাহলে 2কে তাড়িয়ে দিলাম, তাহলে এইদিকে বিয়োগ হয়ে গেল, তাহলে r/100 পড়ে থাকলো। এইদিকে লসাগু করছি, এর নিচে 100, এর নিচে কিছু নয়, মানে 1, 100 আর 1 এর লসাগু 100, তাহলে 100 আছে, আমি 100 লিখেছি, 100 1 এর সঙ্গে 206 গুণ, তাহলে 206 মাইনাস 1 আছে, আমি 100 লিখেছি, 100তে 100, 100 সঙ্গে 2 এর গুণ, 100 2 200, তাহলে 206 থেকে 200 বাদ, তাহলে 6/100, এখান দিকে তো r/100, বোথ সাইডে নিচেতে 100 আউট হয়ে গেল, তাহলে r সমান 6 পড়ে থাকলো, তাহলে r এর মান পেলাম 6। এবার যদি 1 নং সমীকরণে r সমান 6 বসিয়ে পাই, তাহলে কি হবে? 1 নম্বর সমীকরণটা কি ছিল? x গণিত r গণিত 2/100 সমান 8400, এটা ছিল 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে এই যে r সমান 6 পেয়েছি, এই r সমান 6টা বসিয়ে দেবো, এর জায়গায় 6 বসাবো, তাহলে এর জায়গাতে 6 বসিয়ে দিলাম। এবার কাটাকাটিটা এখন করব না, এইদিকে নিয়ে যাই একদিকে, তারপর কাটাকাটি করব। তাহলে 100কে কোনাকুনি গুণ করছি, এই কোণের সঙ্গে এর নিচে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1 এর সঙ্গে এর সঙ্গে 1 এর গুণ, তাহলে এর সঙ্গে 1 এর গুণ করলে এই সংখ্যাটাই পড়ে থাকলো, এর সঙ্গে 1 এর গুণ করলে এই সংখ্যাটাই পড়ে থাকলো। আর 8400 সঙ্গে 100 গুণ, 8400 সঙ্গে 100 গুণ। এবার 6 আর 2 এই দুটো x এর সঙ্গে গুণ হয়ে আছে, একে যদি আমি ওইদিকে তাড়িয়ে দিই, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 8400 গণিত 100 ছিল, ভাগ হয়ে গেল 6 গণিত 2। এবার কাটাকাটি হবে, 2 1 2, 2 50 100, 6 1 6, 6 1 6, 2 থাকলো, 6 4 24 0 0, তাহলে 1400 গণিত 50, 1400 গণিত 50, 1400 গণিত 50 মানে হলো 70000, তাহলে x সমান 70000। তাহলে আসলটা বেরোলো, x মানে তো আসল, অতএব নির্ণেয় আসল সমান 70000, আর সুদের হারটা কত? সুদের হারটা r মানে 6%, হয়ে গেল উত্তরটা। পরের প্রশ্ন 4 নাম্বার, যদি ax² + bx + c সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে এটা। আচ্ছা, এই একটা সমীকরণ দিয়েছে ax² + bx + c সমান 0, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত বলেছে 1:r। তাহলে ধরি প্রথম বীজ সমান 1 গণিত আলফা ধরে নিলাম, আর দ্বিতীয় বীজ সমান r গণিত আলফা ধরে নিলাম, 1 আর আলফা, মানে প্রথম বীজ 1 আর দ্বিতীয় বীজ r, সেটা কিন্তু নয়, এর সঙ্গে কিছু একটা চলরাশি গুণ করে নিতে হবে। তাহলে প্রথমটা ধরে নিলাম 1 গণিত আলফা, দ্বিতীয়টা r গণিত আলফা। 1 গণিত আলফা মানে আলফা, r গণিত আলফা মানে r আলফা। আমরা জানি যে বীজদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে -b/a, এটা তো আমরা জানি যে বীজদ্বয়ের যোগফলের সূত্র -b/a। এবার বীজদ্বয়ের যোগফল, দুটো বীজ, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে আর আলফা, তাহলে আলফা প্লাস আর আলফা সমান -b/a, বীজদ্বয়ের যোগফল এটা সমান -b/a। দুটোর মধ্যে আলফা কমন নিলাম, তাহলে 1 পড়ে থাকলো, এখানে আর পড়ে থাকলো, সমান -b/a। এবার 1 প্লাস আরটা আলফার সঙ্গে গুণ হয়ে আছে, একে যদি আমি এই দিক থেকে এই দিকে তাড়িয়ে দিই, তাহলে ভাগ হয়ে যাবে, এই তো নিচেতে ভাগ হয়ে গেল 1 প্লাস আরটা, তাহলে আলফা সমান -b/a × 1 প্লাস আর। এটাকে আমি 1 নাম্বার সমীকরণ দিলাম, এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম। এবার আমরা আরো একটা সূত্র জানি যে বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে c/a। তাহলে বীজদ্বয়ের গুণফল, একটা আলফা একটা আর আলফা, তাহলে আলফা গণিত আর আলফা বীজদ্বয়ের গুণফল সমান c/a, এটাই। এবার আলফার সঙ্গে আর আলফা যদি গুণ হয়, তাহলে আলফাতে আলফা স্কয়ার, আর তাহলে আর আলফা স্কয়ার সমান c/a। এবার আলফা স্কয়ার, এই যে আলফা স্কয়ার, আমরা তো আলফার মানটা বার করেছি 1 নম্বরে, -b/a × 1 প্লাস আর, তাহলে আলফার জায়গায় -b/a × 1 প্লাস আর, এটা বসিয়ে দিলাম। তার স্কয়ার আছে আলফা স্কয়ার, তাহলে তার স্কয়ার দিলাম, সমান c/a। এখানটা লিখতে হবে যে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই। এবার এটা হলো,
তাহলে আর থাকলো গণিত থাকলো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে মানে কি ব্র্যাকেটের ভিতরে যারা আছে সবারই স্কোয়ার, তাহলে মাইনাস আছে মাইনাসের স্কোয়ার মানে প্লাস হয়ে গেল, তাহলে দিলাম না। বি আছে তার স্কোয়ার মানে বি স্কোয়ার, এ আছে তার স্কোয়ার মানে এ স্কোয়ার, আর ব্র্যাকেট আছে তার স্কোয়ার মানে ব্র্যাকেটের স্কোয়ার সমান সি বাই এ হলো। এবার আরটা উপরের সঙ্গে গুণ হবে, তাহলে আর বি স্কোয়ার বাই, এবার দেখো এই নিচে দুদিকেই দেখো নিচেতে এখানেও এ আছে এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মানে দুটো এ, তাহলে নিচেতে একটা এ আউট হয়ে গেল, তাহলে দুটো এ থেকে একটা এ আউট হলে একটা এ পড়ে থাকে, আর এইদিকে একটাও থাকলো না, তাহলে সি পড়ে থাকলো, আর আরটা বি স্কোয়ারের সঙ্গে গুণ হয়ে গেল। এবার কোনাকুনি গুণ করছি, এই কোণের সঙ্গে এই কোণের গুণ মানে নিচেতে কিছু নাই মানে 1 আছে, এর সঙ্গে 1 এর গুণ, এর সঙ্গে এর গুণ, তাহলে এর সঙ্গে যদি এর গুণ হয় তাহলে এর সঙ্গে সি, এসি ইন্টু ব্র্যাকেটটা সমান আর বি স্কোয়ারের সঙ্গে 1 এর গুণ মানে আর বি স্কোয়ার হলো। এবার 1 প্লাস আরও যা আর প্লাস 1ও তাই একই জিনিস, তাহলে 1 প্লাস আর এর হোল স্কোয়ারটাকে আর প্লাস 1 এর হোল স্কোয়ার লিখছি, আর এসিটাকে এখন বাদ রাখলাম, এসিটাকে ওইদিকে তাড়িয়ে দিচ্ছি আসছি, আর আরটা ওইদিকে গুণ হয়ে আছে, এইদিকে নিয়ে এলে আরটা ভাগ হয়ে গেল, আর বি স্কোয়ার তাহলে ওইদিকে বি স্কোয়ার পড়ে থাকলো, তাহলে এসিটাকে ওইদিকে তাড়িয়ে দিলে ভাগ হয়ে গেল, এইদিকে গুণ হয়েছিল ওইদিকে ভাগ হয়ে গেল। এইটাকেই আমাকে প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত। পরের প্রশ্ন মানে 5 নাম্বার প্রশ্ন, যে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এইটা হলো একটা উপপাদ্য, এটা হলো উপপাদ্য 33, তোমাদের অঙ্ক বইয়ের 60 পৃষ্ঠাতে আছে। উপপাদ্য 33 তোমাদের অঙ্ক বইয়ের 60 পৃষ্ঠাতে আছে, তোমরা সেটাকে সেই উপপাদ্যটাকে দেখে নেবে, সেখান থেকে করতে পারো। আর তোমরা যদি এই উপপাদ্যটা নাই করতে পারো বা ওই বই থেকে না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করো, আমি উপপাদ্যটা দেখিয়ে দেব। তোমাদের 60 পৃষ্ঠাতে আছে। পরের প্রশ্ন 6 নাম্বার, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘনডেসিমিটার বেশি হতো, চোঙটির উচ্চতা কত? ধরি চোঙটির উচ্চতা h ডেসিমিটার, ধরে নিলাম চোঙটির উচ্চতা h ডেসিমিটার, আর ব্যাসার্ধ ধরে নিলাম r ডেসিমিটার। বলেছে যে উচ্চতাটা হবে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে উচ্চতা h হবে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ মানে r এর দ্বিগুণ মানে 2, তাহলে h সমান 2r প্রশ্নানুযায়ী, এটা আমাদেরকে বলে দিয়েছে। এবার চোঙটির আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার h, যেখানে r হলো চোঙটির ব্যাসার্ধ আর h হলো চোঙটির উচ্চতা। চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার h ঘনডেসিমিটার, পাই আর স্কোয়ার থাকলো, আর h মানে হলো 2r, তাহলে h এর জায়গায় 2r বসিয়ে দিলাম, তাহলে 2 পাই আর স্কোয়ার আর r গুণ হলে হয় r কিউ, 2 পাই আর কিউ ঘনডেসিমিটার। এখন বলেছে যে যদি দ্বিগুণ না হয়ে যদি 6 গুণ হতো, উচ্চতাটা ব্যাসার্ধের দ্বিগুণ না হয়ে যদি 6 গুণ হতো, তাহলে উচ্চতাটা ব্যাসার্ধের 6 গুণ করলাম। এবার যদি h সমান 6r হয়, অর্থাৎ ব্যাসার্ধের 6 গুণ হয়, তাহলে কি হবে? আয়তন কত হবে? পাই আর স্কোয়ার h, h এর জায়গায় কত হবে? 6r, তাহলে h এর জায়গায় 6r বসিয়ে দিলাম ঘনডেসিমিটার। এবার 6 পাই আর r স্কোয়ার আর r গুণ হলে r কিউ, 6 পাই r কিউ ঘনডেসিমিটার। এটা বেরোলো 2 পাই আর কিউ, আর এটা বেরোলো 6 পাই আর কিউ ঘনডেসিমিটার। এবার বলেছে প্রশ্নটা ভালো করে দেখো, যে আগের আয়তন যত হতো এখন চোঙটির আয়তন তার থেকে 339 ঘনডেসিমিটার বেশি হবে, তাহলে আগের থেকে এটা বেশি হবে। কত বেশি? আগের থেকে এটা বেশি, কত বেশি? 539 ঘনডেসিমিটার। তাহলে বেশি থেকে কম বাদ দিলে নিশ্চয়ই 539 হবে, এটাই প্রশ্নানুসারে শর্ত। প্রশ্নানুসারে বেশি থেকে কমটাকে বাদ দিলাম, 6 পাই আর কিউ থেকে 2 পাই আর কিউ বাদ দিলাম, সেটা কত হবে? 539, সেটা বইয়ে বলে দিয়েছে। 6 পাই আর কিউ থেকে 2 পাই আর কিউ বাদ দিলে 4 পাই আর কিউ হয়, 539 সেটা সমান, তাহলে আর কিউ সমান 539, 4 পাইটা এইদিকে গুণ হয়ে আছে, ওই দিক থেকে এইদিকে তাড়িয়ে দিলাম, তাহলে ভাগ হয়ে গেল 4 পাইটা। আর কিউ সমান, এবার 4 মানে তো 4, আর পাই মানে কি আমরা জানি, পাই সমান কি আমরা জানি 22/7, পাই সমান 22/7, তাহলে পাইয়ের জায়গায় 22/7 বসাচ্ছি, পাই মানে 22/7, সেটাকে উপরে তুলছি, তাহলে 7/22 উপরে 7টা গুণ হয়ে গেল, 7/22 হলো, এটা 4 হয়ে গেছে। তাহলে 11 দিয়ে কাটছি, 11 2 22, একে কাটছি 11 4 44, তাহলে আর 9 পড়ে থাকলো, 9 10 9 99, 11 9 99,
তাহলে 49 গুণিত 7, 49 গুণিত 7 মানে হলো 343 বাই 4 2 8 হলো আর কিউ সমান এটা। তাহলে আর কিউ সমান 343কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, 343কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে হয় 42.875। এরপর আর কিউ সমান এইটা, আর কিউ সমান এই 42.875কে আমি 3.5 তার কিউ লিখতে পারি। তাহলে আর কিউ সমান 3.5 তার কিউ, অতএব আর সমান 3.5, কারণ কিউ কিউ আউট হয়ে গেল, তাহলে 3.5, তাহলে আরটা 3.5 বেরিয়ে গেল। এবার আরটা 3.5, আমাকে তো উচ্চতা বার করতে হবে। আমরা জানি এইচ সমান 2r, এটা আমরা প্রথমে দেখেছিলাম অঙ্কের প্রথমে, এইচ সমান 2r, তাহলে 2 গণিত r মানে 3.5, 2 গণিত 3.5 মানে 7 ডেসিমিটার। তাহলে এইচটা আমাদের বেরিয়ে গেল 7 ডেসিমিটার। তাহলে অতএব চোঙটির উচ্চতা হবে 7 ডেসিমিটার। এ হয়ে গেল আমাদের পার্ট 2 এর অঙ্কগুলো। আজ এবার শেষ হয়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করো, আর এরকমভাবে বিভিন্ন অ্যাক্টিভিটি টাস্ক এবং বিভিন্ন এডুকেশনাল ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনস অল করে রাখো। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।